আসবো। আমরা একটু একটা মানে খবরের দিক দিয়ে যাই। সাধারণ ক্ষমার ঘোষণা মেসেজ আছে, জি। সাম্প্রতিক সময় কাতারে জি, এই ঘটনাটা একটু ধন্যবাদ। আসলে আমাদের কাতারে তো অনেক প্রবাসী আছেন, বাংলাদেশি প্রবাসী প্রায় 3 লাখের উপর। তার মধ্যে অনেকে আছেন অবৈধভাবে, মানে যাদের ভিসা পতাকা নেই, ইকামা নেই, তাদেরকে আমরা আসলে অবৈধ বলি। তো আসলে তাদের জন্য কাতার সরকার একটি সুবর্ণ সুযোগ ঘোষণা করেছেন, যার সাধারণ ক্ষমা, বিশেষ সাধারণ ক্ষমা। এই ক্ষমার আন্ডারে হলো যাদের ইকামা, আইডি কার্ড বলি, আইডি নেই এবং ভিসা নেই, যারা বিজনেস ভিসা অথবা ভিজিট ভিসা গিয়ে কাতারে রয়ে গেছেন, কোনো কারণে তারা আসতে পারেন নাই, তাদের জন্য কাতার সরকার বিশেষ ক্ষমা ঘোষণা করেছেন। সেই জন্য 1 নভেম্বর থেকে আমাদের 1 সেপ্টেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত, মানে আমাদের 3 মাসের এই কর্মসূচি। 3 মাসের মধ্যে যারা নাই, তারা আমাদের নির্দিষ্ট সিআইডি অফিস আছে ওইখানে গিয়ে রেজিস্ট্রেশন করে তারা চলে আসতে হবে বাংলাদেশে। এবং তাদের জন্য আরও সুবিধা হলো, তারা যদি চলে আসে, তারা পরবর্তীতে যে কোনো সময় নতুন ভিসা নিয়ে যাইতে পারবে। কিন্তু আমরা জানি যে একটা দেশে মধ্যপ্রাচ্যে কোনো শ্রমিক যদি অবৈধভাবে কোনো জেল জরিমানা কিছু হয়ে থাকে, তাদেরকে ব্লক করে রাখা হয় 2 বছরের জন্য অথবা নির্দিষ্ট সময়ের জন্য, অনির্দিষ্টকালের জন্য। কিন্তু তারা এই আন্ডারের মধ্যে থাকবে না। আবার মেসেজ হলো, যারা যদি না যায়, যদি আমাদের আইনশৃঙ্খলা বা হাতে আলফাজা বলা হয়, আলফাজা হাতে ধরা খায়, তাহলে তাদের 50,000 রিয়াল জরিমানা, যেটা আমাদের এখানে অনেক টাকা, বাংলা টাকায়, প্লাস আপনার 3 বছরের কারাদণ্ড। তা আমরা আসলে এই প্রবাসী এল ইনপুট প্রোডাক্ট লিমিটেড প্রবাসী মুখের মাধ্যমে আমি আমার কাতার প্রবাসী সবাইকে বলবো, আপনারা যারা আপনার আইডি নেই, ইকামা নেই, ভিসা নেই, বিভিন্নভাবে গিয়ে আটকা পড়ছেন, আপনারা নির্দিষ্ট আপনাদের যে এরিয়ায় বসবাস করেন, দোহা অথবা দোহার বাইরে যেখানে আছেন, আপনারা নির্দিষ্ট অফিসে যান, সরকারি সিআইডি অফিসে গিয়ে আপনাদের কার্যক্রম, আপনারা পাসপোর্ট অথবা যাই থাকে আপনারা নিয়ে যান। আপনাদেরকে স্বল্প সময়ের মধ্যে কাতার সরকার আপনাদেরকে বাংলাদেশে পাঠাবেন এবং আপনারা পরবর্তীতে নতুন ভিসা নিয়ে কাতারে যেতে পারবেন। জি, ধন্যবাদ। জি, মানে খুবই ভালো প্রস্তাব। স্কাইপ সংযোগে আছেন একজন দর্শক। যে আপনার নাম বলুন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কোথা থেকে বলছেন, কি নাম আপনার? আমি দুবাই থেকে বলছি, মোহাম্মদ মফিজুর রহমান। মফিজ ভাই, জি বলুন ভাই। আমি বলতে চাচ্ছি ভাই, আমরা এখান থেকে যদি দেশে যাওয়ার সময় এয়ারপোর্টে আমাদের অনেক হয়রানি করতেছে, আর আমাদের দুবাই ভিসাটার কোনো প্রসেস হচ্ছে না। আগে তো এই ভিসা এদিক সেদিক এয়ারপোর্টে, এখন একদম সব বন্ধ। এটার জন্য কি বাংলাদেশ সরকার কোনো আমাদের জন্য কোনো কিছু করতে পারে কিনা? এখন পর্যন্ত কোনো সংবাদ নেই এই বিষয়ে। আসলে এখন পর্যন্ত কোনো সুসংবাদ নাই বলতে, আমাদের বাংলাদেশের কোনো মন্ত্রী বা কোনো প্রতিনিধি আমাদের জন্য কোনো করছে বলে আমাদের কোনো দেখতে না পাই ভাই, আমরা আসলে কূটনীতির সব খবর তো সবসময় মানে খোলাখুলি ভাবে হয় না। নিশ্চিত কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন প্রত্যেকটা দেশের একটা আভ্যন্তরীণ নীতি থাকে, সেই নীতিগুলিও তারা প্রকাশ করে না কূটনীতির স্বার্থে, কিন্তু চেষ্টা যে চালিয়ে যাচ্ছে না, এই কথাটা আমার মনে হয় ঠিক না। কারণ এটা বাংলাদেশ গভর্নমেন্ট জানে যে বাংলাদেশ থেকে যদি ম্যান পাওয়ার সংযুক্ত আরব আমিরাতে যায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেশে যায়, তাতে দেশের জন্যই উপকার এবং অনেক কর্মসংস্থানও সৃষ্টি হয়। সরকারও একটু চাপটা তার উপর থেকে একটু কমে নিশ্চয়ই। কুদ্দুসুদ্দান ভাই, আপনি এই দুবাইয়ের ভাই, যেহেতু সংযুক্ত আরব আমিরাতের দর্শক, আপনি সুন্দর কোশ্চেন করছেন। এই প্রশ্ন আমাদের সবারই। শুধু ভাই তো ব্যাখ্যা করে নাই, হয়তো আমার একটু কথা বলার সুযোগ আছে, আমি বলছি যে আমি আগের পয়েন্টে আমি বলছিলাম যে আমাদের প্রচুর বাংলাদেশি আছে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে শুকরিয়া যে তারা ওখানে ওই দেশে ভালো ব্যবসা করতে আছে। অনেক কনস্ট্রাকশনাল কাজে প্লাস সুপার মার্কেটগুলোতে অনেক ব্যবসা তারা জড়িত, এবং যেহেতু ব্যবসা করে সেখানে ম্যান পাওয়ারের দরকার হয়। এবং অনেক বছর হয়ে গেল, বেশ কয়েক বছর হয়ে গেল বাই দিস টাইম, তা অনেকের ব্যবসার প্রসার হয়েছে, অনেকের নতুন ব্যবসা দিছে, কিন্তু সেখানে বাংলাদেশি শ্রমিক পাওয়া যাচ্ছে না। যার ফলে তারা ওই নেপাল থেকে, ইন্ডিয়া থেকে বা শ্রীলঙ্কা থেকে ওদেরকে আনতে হচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক যেটা, সেটা হলো যে আমি অনেকের সাথেই আমার কথা হয় এবং তারা বলে যে ওদেরকে টিকিট দেওয়া হয় ফ্রি, ভিসা দেওয়া হয়, আসার পরে ওরা ঠিকমতো কাজ করে না। এই সাফারগুলো আমাদের বাংলাদেশি ভাইয়েরা করতে আছে। আর অন্য আদার যেগুলো গভর্নমেন্ট তো ঠকতি আছে, গভর্নমেন্ট রেমিটেন্স পাচ্ছে না, এবং অনেক প্রচুর লোক যেগুলো আমাদের মার্কেটটা অন্য অন্য জাতি নিয়ে নিচ্ছে, বিশেষ করে নেপাল, ফিলিপাইন,
শ্রীলঙ্কারা নিয়ে নিচ্ছে। তো এই ক্ষেত্রে গভর্নমেন্ট আপনি যেটা বলছেন, শিওর আই এম শিওর দে আর ট্রাইং, বাট আমার মনে হয় এই ট্রাইংয়ের লেভেলটা আরও আপ করা উচিত। আদারওয়াইজ আমরা বিভিন্নভাবে পিছিয়ে যাচ্ছি। আমরা যারা প্রবাসী আছে ওনারাও স্যাটিসফাই না, ওনারা খুবই দুঃখ করে যে আমাদের করার কিছু নেই, আমাদের না পাইলে ইন্ডিয়ান আনতে হয়, নেপাল আনতে হয়, বাট উই আর নট গেটিং গুড রেসপন্স ফ্রম দ্যাম। জি দর্শক, আমরা আবার একটু রিপোর্টে যাচ্ছি। আপনারা জানেন যে ঈদের আমেজ কিন্তু এখনো কাটেনি পুরোপুরি। আমরা তা নিয়ে প্রবাস থেকে কয়েকটি রিপোর্ট দেখে আসি। পরিবার পরিজন কিংবা আত্মীয় স্বজনদের মুখে হাসি ফোটাতেই নিজের আনন্দকে জলাঞ্জলি দিয়েছেন বলে মনে করেন দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা। কারণ বছরের পর বছর প্রবাসে থাকায় নিজেদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে অনেকগুলি ঈদ। শুধু এক বুক চাপা কষ্টকে বুকে ধারণ করে পরিবারের সবার মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন কোরিয়া প্রবাসী মুসলমানরা। দক্ষিণ কোরিয়ান লোকদের মধ্যে প্রায় অর্ধলক্ষাধিক মুসলমান থাকলেও এখনো পর্যন্ত সরকারিভাবে ঈদের ছুটি ঘোষণা করা হয় না। তাই সরকারি ছুটি অর্থাৎ রবিবার ছাড়া অন্য কোনো দিন ঈদ হলে ঈদের নামাজ পড়াটাও যেন ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায়। ফলে কাজের ফাঁকে পরিবারের লোকদের সাথে একটু ফোনে কথা বলাটাই যেন তাদের একমাত্র ঈদ আনন্দ। আমাদের এখানে প্রবাসী ভাইরা থাকেন, অনেকেই ফ্যামিলি সহ থাকেন না, সেই জায়গাটা তো অপূর্ণতা থেকেই যায় সবার, এবং আমাদেরও থেকে যায়। আমার জীবন থেকে 24টি ঈদ বিদায় হয়ে গেছে। এটা শুধু আমার জীবন সংগ্রামের জন্যই, আমার পরিবারের সুখের জন্যই, দেশের উন্নতির জন্য, দেশের ভবিষ্যতের জন্য। আমরা যে প্রবাস জীবনে যে কতটা কষ্ট করি এটা আসলে কখনো বলে বুঝাতেও পারবো না, আর দেশে যারা থাকে ওনারা বুঝেও না। যখন আমরা প্রবাসে আসি তখন আসলে বুঝি। তবে যারা পরিবার পরিজন নিয়ে এই দেশটিতে বসবাস করেন তাদের কাছেও ঈদের নামাজ পড়ার পরেই যেন বিলীন হয়ে যাচ্ছে ঈদের খুশি। কারণ কর্মব্যস্ততার এই দেশটিতে দেশীয় আমেজে ঈদ উদযাপন করা অসম্ভবের মতোই। বাংলাদেশের পরিবার পরিজন আত্মীয় স্বজন এদেরকে আমরা খুবই মিস করি। তারপরেও দেখা যাক যে আমরা দেশের জন্য, পরিবারের জন্য, দেশের উন্নতির জন্য আমরা এই ত্যাগ স্বীকার করতেছি। আমাদের শনিবার রবিবার যদি ঈদ না হয় তাহলে আমাদের ঈদের জন্য কাজ করতে হয়। তাছাড়া হচ্ছে আমাদের আশেপাশে যাদের মসজিদ আছে তাদের ঈদের নামাজটা পড়া হয়, আর হয়তো বা যাদের আশেপাশে মসজিদ নাই তাদের নামাজটাও পড়া হয় না। বুঝতেছি না যে ঈদ আসছে বা কিছু একটা, এরকম কিছু মনে হইতেছে না, কারণ এখানে তো ওই রকমভাবে হয় না। কয়েকজন বাঙালি আছে, আমরা এই কয়েকজন মিলিয়ে ঈদটা করতে হবে। ঈদের দিন দেশটিতে সরকারি ছুটি রাখার জন্য বাংলাদেশ দূতাবাস থেকে কোরিয়ার সরকারের সাথে যোগাযোগ করলে তারা এটাকে জটিল প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন। ইন্ডিয়ান লেবার মিনিস্টারের সাথে যে মিটিংটা হয়েছে সেখানে আমরা এই প্রসঙ্গটা তুলেছি এবং তারা বলেছিল যে এটা তোমরা অফিসিয়ালি পুট আপ করো। আমরা সেটাও করেছি, অফিসিয়ালি আমরা চিঠি লিখেছি এবং তারা এখন যেটা বলতেছে আমাদেরকে যে তারা তাদের গভর্নমেন্টের ভিতরে এটা প্রসেস করতেছে, কারণ এটা বেশ কমপ্লিকেটেড একটা ইস্যু। চাকচিক্য আর জৌলুসে ভরপুর দক্ষিণ কোরিয়ায় কর্মরত সকল দেশের মুসলমানদের কাছে ঈদ যেন ডেকে নিয়ে আসে এক টুকরো বাড়তি কষ্ট। তবে পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে এবং দেশের রাজস্বের চাকা সচল রাখার ভূমিকায় অংশগ্রহণ করতে পেরে এক ধরনের আনন্দ উপভোগ করেন দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা। স্বজন ছাড়া ঈদ অনেকটাই অমলিন প্রবাসে। রিয়াদ প্রবাসীরা এভাবেই তাদের অভিব্যক্তি জানিয়েছেন। ঈদ উপলক্ষে বাংলাদেশের মা বাবা ভাই বোন সবাইকে মিস করছি, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদুল আজহার উপলক্ষে আমি আমার মা সবাইকে শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। কাজ নাই, সকালবেলা থেকে কোনো কাস্টমার নাই, অর্থনৈতিক অবস্থা খুবই মন্দা। তার দ্বিতীয় কথা, কাস্টমারের কাছে পয়সা করে আমাদের মা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। ঈদ পুনর্মিলনী করেছে দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাস। সিউলের কূটনৈতিক পাড়ায় রাষ্ট্রদূত জুলফিকার রহমানের বাসভবন বাংলাদেশ হাউসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। ফ্যামিলির সাথে ঈদ কাটাতে পারিনি, তার জন্য একটু খারাপ লাগছে, বাট তারপরে আমরা হ্যাপি। ঈদের আনন্দ আমরা কাজের মধ্যে দিয়ে কাটাইছি, তাই সবাইকে বাংলাদেশের ঈদ মোবারক। এমন আয়োজনের অংশীদার হতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আমরা এখানে আসতে পেরে অনেক আনন্দিত এবং গর্ববোধ করতেছি। ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, তারা 2-1 ঘন্টার ছুটি নিয়ে নামাজ পড়ে আসে, ঈদের নামাজ। কিন্তু আমাদের যদি ছুটি না দেওয়া হয় আমরা ঈদটা সেভাবে কাটাতে পারি না, আমাদের কাজ করে এই সময়টা কাটে। দূর পরবাসী থেকে কর্মব্যস্ততার ফাঁকে 2 ঘন্টার ছুটি নিয়ে ঈদের নামাজ আদায় করে আবার কর্মস্থলে যোগ দেন অনেক প্রবাসী। ঈদ আনন্দ করতে পারতাম, সেই আনন্দটা আমরা এখানে পেলাম।
সবাইকে এখানে সবাই আসছে, সবাইকে আসতে দেখে আমার বাসায় আসাতে আমরা খুবই খুশি। প্রবাসে ঈদের আনন্দ দেওয়ার জন্য এই আয়োজন বলে জানান অ্যাম্বাসেডর। আজকে এখানে অনেক বাংলাদেশ এসেছিল এবং খুবই খুশি যে সবাই মিলে কিছুটা হলেও আনন্দ করেছে, ঈদের আনন্দ কিছুটা ভাগাভাগি করে নিয়েছে এবং সবাই সবার সাথে বেশ কিছুদিন পরে হলেও দেখা সাক্ষাৎ হয়েছে। এটাই আমাদের আসলে পাওনা। ভবিষ্যতেও এমন আয়োজন থাকবে বলে জানান রাষ্ট্রদূত জুলফিকার রহমান। দর্শক, আমরা ঈদের আমেজ নিয়ে আমরা রিপোর্ট দেখলাম আমাদের প্রবাস থেকে পাঠানো প্রতিনিধিদের। আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড প্রবাসী মুখ। আপনারা দেখছেন এলিন ফুড প্রোডাক্টস লিমিটেড প্রবাসী মুখ। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত এলিন ফুড প্রবাসী মুখ অনুষ্ঠানে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিরতির পর আলোচনা শুরু করব, তবে দুটি রিপোর্ট দেখে এসে। গত 22 সেপ্টেম্বর 2016 তারিখ সকালে সৌদি আরবের কার্তিফ অঞ্চলে জুবাইল দাহরান হাইওয়েতে এক সড়ক দুর্ঘটনায় 6 বাংলাদেশি ঘটনাস্থলে নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। সবাই একটি সাপ্লাই অফিসের মাধ্যমে নির্মাণ শ্রমিকের কাজ করত। নিহতরা হচ্ছেন মোহাম্মদ বাবুল, মোহাম্মদ সিরাজ, রফিকুল ইসলাম, মোহাম্মদ শরীফ এবং মোহাম্মদ বাসু হাওলাদার। মৃতদেহগুলো কার্তিফ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তি সাইফুল ইসলাম কার্তিফ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের আত্মীয় স্বজনদের দূতাবাস প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে হজরত শাহজালাল বিমানবন্দর ঢাকা থেকে বাংলাদেশ দূতাবাস প্রতিনিধি ফয়সাল আহমেদের সঙ্গে যোগাযোগ করে মৃতদেহগুলো নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। হজ মৌসুমে বাংলাদেশ থেকে অনেকে গিয়েছেন সৌদি আরবে। অদ্ভুত এক ভালো লাগা, কারণ এই জীবনে প্রথম কোনো খেজুর বাগানে এসে এরকম গাছের মধ্যে এরকম তাজা খেজুরে হাত দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আর তার মধ্যে শহরটা হলো মদিনা। এটা হলো আমাদের নবীর শহর, যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র শহরে এসে, এই শান্তির শহরে এসে যে খেজুর, যে কোরমা তিনি খেতেন, এটা একটা সুন্নতের পার্ট আমাদের। সেই জিনিসের হাত দিতে পেরে এবং সেই বাগানে ঘুরতে পেরে আমি সত্যি শুধু অভিভূত। মদিনায় বাংলাদেশি মালিকানায় খেজুর বাগান অবাক করেছে তাদের। আমাদের এই বাংলাদেশিরাই এখানকার কর্ণধার, এখানকে আমাদের বাংলাদেশিরাই করছে। আমাদের কমিশনার সাহেব এবং আমাদের আব্দুল হাই শিকদার সাহেব যে কথা বললেন, যে সেটা হলো এরকম বাগান আমাদের বাংলাদেশেও, আমরা বিদেশে আসতেই হবে, আমাদের বিদেশে এসে অর্থ কামাই করতে হবে তা নয়। আমরা দেশে থেকে আমাদের ইয়াং জেনারেশন যদি আমরা এখান থেকে গাছের চারা সৌদি সরকারের সাথে আলাপ আলোচনা করে দেশে পাঠাবো, আমাদের উর্বর জমিতে আমরা এই বাংলাদেশে ইনশাআল্লাহ একদিন এই সোনার মদিনার, সোনার মক্কা, সোনার এই আরবের এই খাজুরগুলো আমরা বাংলাদেশেও ফলন করা আমাদের জন্য সম্ভব। দর্শক, আমরা দেখলাম খুবই সুন্দর রিপোর্ট, আমরা অভিভূত হলাম আর কি দুটি রিপোর্ট দেখে। এবং খুবই দুঃখজনক যে সৌদি আরবের 6 জন মারা গেছে। আমরা তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা স্কাইপ সংযোগে আছেন একজন। জি দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ দিদারুল আলম, আবুধাবি আলাইন প্রবাসী। জি বলুন ভাই। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, এখানে একটা কোম্পানিতে এই এমবিএম দাল্লা কোম্পানির মধ্যে 7 থেকে 800 লোক কর্মসংস্থানের মধ্যে আছে। এর মধ্যে কিছু এখন ছাঁটাই করার জন্য একটা সিদ্ধান্ত নিছে কোম্পানির পক্ষ থেকে। তো বাংলাদেশ সরকারের মাননীয় অ্যাম্বাসিডর এবং কোনো মন্ত্রী মহোদয় এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন কিনা, না আমাদের যে বাইরে রয়েছে ওরা দেশে পাঠানোর জন্য যে ব্যবস্থা করতেছে ওইটার মধ্যে সিদ্ধান্তটা হয়ে যাবে যদি সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেন? ধন্যবাদ। আপনার এই আবেদনটা থাকলো সরকারের উদ্দেশ্যে। নিশ্চয়ই আমাদের সরকারের সংশ্লিষ্ট মহল আমাদের এই অনুষ্ঠানটি দেখেন, আরও 2বার প্রচার হবে, নিশ্চয়ই তাদের নজরে আসবে এবং আমরা আশা করব যে এই ব্যাপারে তারা যথাযথ পদক্ষেপ নেবেন। ইরাকের আমাদের অতিথি কিছু বক্তব্য ছিল আমাদের ইরাকের পরিস্থিতি নিয়ে।
ইরাক আসলে আমরা আসলে সম্ভাবনা আছে কিনা, কারণ আমাদের ওখানে যেতে তো আমরা ভয় পাই অনেকে, মানে যুদ্ধ বিগ্রহ চলছে ইরাক জুড়ে, সেখানে আমরা যাওয়ার পর আমাদের কি পরিস্থিতি, এটা নিয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে। তারপর আপনি সম্ভাবনা দেখছেন, বলুন। জি, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আসলে আমরা বাঙালি জাতি, আমরা আমাদের শুরুটাই সেখান থেকে শুরু হয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে পায় না। সেই 2006 যখন আমি প্রতি মিনিটে বোম ফাটছে সেখান থেকে বলে আসছি, আমাদের বাঙালিরা কিন্তু এই সমস্ত টার্গেটে নাই। এবং আমি এমন কোনো দুর্ঘটনা দেখি নাই যে 5-7 লোক বোমে মারা গেছে, কোথাও কার বোমে মারা গেছে, এমন ধরনের কোনো নিউজ আজ পর্যন্ত আমাদের কাছে নাই। আমরা সেই 2006 সাল থেকে শুরু করেছি, এখন 2016 সাল। সম্ভাবনা আমাদের সেখানে অনেক বেশি, কিন্তু আমাদের সমস্যার অন্তরায়, সমস্যা অনেকগুলো। সমস্যা হলো আমরা সেখানে আমাদের ওখান থেকে যারা ভিসা করে, এই ভিসা প্রসেসিং নিয়ে আমাদের মেইন সমস্যা হলো সেটা হলো ইরাক এম্বাসি, ইরাক দূতাবাস যেটা বাংলাদেশে অবস্থানরত, তারা ঠিকমতো কাজ করছে না। তারা 2 থেকে 5 জন করে লোক নিয়ে লাইন ধরাচ্ছে, সপ্তাহে 4 দিন ডিউটি করতেছে। 100 ভিসা যদি কেউ আনে 3 মাস মেয়াদে, তাহলে ভিসাগুলো এক্সপায়ার হচ্ছে, ওনাদের স্ট্যাম্পিং শেষ হচ্ছে না। তারপরেও যদি অনেক কষ্টে এই ভিসাগুলো স্ট্যাম্পিং শেষ হয়, কিন্তু দেখা গেছে যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় উনি দেশে নাই, কিন্তু উনি দেশে না থাকলে এই বিষয়ে সাইন করার অথরিটি আর কারো নাই, যার কারণে ছাড়পত্রটা, বিদেশ যেতে যে ছাড়পত্রটা লাগে সেটা আমরা পাচ্ছি না, যার কারণে অনেক সময় আমাদের বিষয় এখানে এক্সপায়ার হয়ে যায়। অনেক ব্যবসায়ী ভাইয়েরা আমরা এখানে পথের ফকির হয়ে যাই। এই একটা সমস্যা আছে। এই দিকে সরকারের আশুদৃষ্টি আমি মাননীয় প্রধানমন্ত্রীর আশুদৃষ্টি সেখানে আকর্ষণ করছি। সম্ভাবনা সেখানে অনেক। যেখানে 9 লক্ষ শ্রমিক কাজ করত ইরাকে, শুধু ইজিপশিয়ান 9 লক্ষ শ্রমিক ইরাকে কর্মরত ছিলেন, কিন্তু এই 1999 সালে লাস্ট যুদ্ধটা লাগার আগে এই সমস্ত শ্রমিক তারা চলে গেছেন। এখন আর তারাও সেমন আসতেছে না। আর বিশ্বের দরবারে বাংলাদেশের শ্রমিকরা যে সবচেয়ে কম বেতনে বা বাংলাদেশের শ্রম বাজারের দাম